রেখেছিলাম। কি রেখেছিলাম? a ডট b এটা সিম্পলি আমাকে দেয় হচ্ছে mod b। আচ্ছা, দুটো ভেক্টরের মডিউলাস মানে আমি জানি স্কেলার ইনটু cos থিটা। ঠিক আছে? তো সেখানে একটা ভেক্টর যদি আমাকে দেওয়া থাকে, ধরো x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, তাহলে তার মডিউলাস বার করা হয় ঠিক সিম্পলি তার রুটস গুলোর, যে রুট গুলো দেওয়া আছে তার সামনে, তাদের মড স্কয়ারের উপর। সরি, রুট বলছি, এগুলোকে বলে কম্পোনেন্টস। যে কম্পোনেন্ট গুলো দেওয়া আছে তাদের স্কয়ার দিয়ে, মানে এক্স তার হোল স্কয়ার প্লাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস জেড তার হোল স্কয়ার। এই করলে আমার মড বেরিয়ে যাচ্ছে। অনেকে কি ভুল করেছো, ধরো একটা আমি ভেক্টর দিচ্ছি। আচ্ছা, দেবারতী বলবে এটা, হ্যাঁ? মাইনাস ফাইভ জে প্লাস ফোর কে। বলো এটার ক্ষেত্রে কি লিখবো মডে? বলো তো দেখি একটু। √2 -5 আচ্ছা, প্লাস এই 4 কেন মাইনাসটা কেন? আমি কি বলেছিলাম যে সবাইকার মাঝখানে এখানে প্লাস হয়। মাইনাস ফাইভ স্কোয়ার হবে। এটা অ্যাকচুয়ালি প্লাস অফ মাইনাস ফাইভ প্লাস ফোর স্কোয়ার। বোঝা গেছে কি ভুলটা করছিলে অঙ্কতে? সবকটাতে এই ভুল করেছো। তো এইগুলো মাঝখানে প্লাস হবে। এখানে মাইনাস থাক প্লাস থাক, তোমার মডের ভেতরে, রুটের ভেতরে কখনো মাইনাস সাইন আসবে না। বিকজ মাইনাস পাঁচ স্কোয়ার করলে প্লাস পাঁচ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ফোর প্লাস পঁচিশ প্লাস ষোলো করলে কত আসে? করে ফেলতে পারবে, রাইট? দেখো নেক্সট, আমি কি দেখব না, আ আচ্ছা এটা গেল। আর একটা জিনিস দেখেছিলাম যে আমার যেটা cos থিটা কত আসছিল না, a ডট b করলে যেটা আসে বাই a b, mod b, রাইট? এটা ছিল আমার cos থিটা। তো সেখান থেকে আমি থিটার ভ্যালু ক্যালকুলেট করতে পারতাম। ওকে? কি হতো না, থিটাটা কি হয়ে যেত তখন? cos ইনভার্স এই টার্মটা, a ডট b বাই mod b। এগুলো আমরা আগের ক্লাসে শিখে নিয়েছি। তাহলে এখন সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে, যে যেটা দাঁড়াচ্ছে, মানে সমস্যা না, এটা এখান থেকে একটা কনক্লুশনে আসা যায়। ধরো দুটো ভেক্টরের এ আর বি, দুটো ভেক্টর, এটা একটু স্টার দিয়ে লেখো সবাই। যদি দুটো ভেক্টর এ ডট বি, যদি দুটো ভেক্টর এ আর বি, লেখো একটু, যদি দুটি ভেক্টর এ অ্যান্ড বি এদের ডট প্রোডাক্ট শূন্য হয়, তবে তাদের এ অ্যান্ড বি কে, এ এবং বি কে পরস্পরের অর্থোগোনাল ভেক্টরস বলে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, অর্থোগোনাল ভেক্টরস। বাংলায় কি বলে জানো? লম্ব ভেক্টর। লম্ব ভেক্টর খুব ইম্পর্টেন্ট একটা কথা। এটা দিয়ে তোমাদের কোশ্চেন মনে করে রাখো, প্রত্যেক ইয়ারই আছে যে দুটো ভেক্টর লম্ব হচ্ছে কিনা দেখাও। দুটো ভেক্টর দিয়ে দেবে এক্সাম্পল, দেখাবে, বলো দেখাও তারা লম্ব ভেক্টর। কি শিখলে? দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করবে, যদি ইকুয়াল টু জিরো আসে তাহলে তারা হচ্ছে লম্ব ভেক্টর। এক্সাম্পল নিয়ে করা যাক। ধরো আমি একটা ভেক্টর নিলাম এ, ইকুয়াল টু নিলাম টু আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ। ওকে, বি একটা এক্সাম্পল নিচ্ছি, থ্রি আই ক্যাপ প্লাস, আচ্ছা, থ্রি আই ক্যাপ টু মাইনাস টু জে ক্যাপ প্লাস, আচ্ছা, মাইনাস মাইনাস থ্রি। এক মিনিট, একটু পুছি এটাকে, আমি একটু পুছি। হুম, জে ক্যাপ, হুম, এটা করো, থ্রি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ, এই দুটো ভেক্টর দিলাম। এই দুটো ভেক্টরকে এই দুটো ভেক্টর দেখাও। তোমাদের কোশ্চেনটা, আমি একটা কোশ্চেন দিচ্ছি। এই যে দুটো ভেক্টর দিয়েছি, কোশ্চেন এটা একটা, দেখাও এরা লম্ব ভেক্টর। দেখাও এরা লম্ব ভেক্টর।
লম্ব ভেক্টর দেখাতে গেলে কি করতে হবে জানো? a ডট b ইকুয়াল টু 0। দেখো 0 আসছে কিনা করে। হ্যাঁ স্যার 0 আসছে। কে কত তাড়াতাড়ি করতে পারো? করে স্যার ফেলেছো? হয়ে গেছে 0 ব্যাস। আসছে। তাহলে যদি দুটো ভেক্টরকে যদি বলে যে দেখাও এরা লম্ব ভেক্টর কিনা চেক করো বা কিছু, কি করবে? সিম্পলি a ডট b বার করবে, দেখবে সেটা 0 আসছে কিনা। যদি 0 আসে অবভিয়াসলি এরা লম্ব ভেক্টর। যদি না 0 আসে তাহলে বলবে এরা লম্ব ভেক্টর নয়। এতটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। সবাই ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, গুড। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে অর্থোনর্মাল। অর্থোগোনাল শিখলাম। এটাকে কি বলে? অ্যাকচুয়ালি অর্থোগোনাল ভেক্টর। বোঝা গেছে? এটাকে বাংলায় কি বললাম আমরা? লম্ব ভেক্টর। আচ্ছা, আরেক ধরনের ভেক্টর সেটা হচ্ছে আরেকটা ধরনের প্রপার্টিস আছে সেটাকে বলে অর্থোনর্মাল। এটা তোমাদের লাগবে না। তোমরা যদি বলো আমি বলবো একটু, নাহলে ছেড়ে যাব। অর্থোনর্মাল। অর্থোনর্মালের ক্ষেত্রে জিনিসটা তাই। অর্থোনর্মালের ক্ষেত্রে কি না, এরা a ডট b টা 0 হবে। বাট এর সাথে আরেকটা কন্ডিশন কি দেখাতে হয়? যে mod a ইজ ইকুয়াল টু mod b ইজ ইকুয়াল টু 1 হয়। বোঝা গেছে? তাহলে তাদের দুটো ভেক্টরকে বলবো অর্থোনর্মাল। কি বুঝলে? অর্থোগোনাল মানে জাস্ট আমার a ডট b ইজ ইকুয়াল টু 0 দেখালেই হবে। আর অর্থোনর্মাল বলে দিলে কি হবে? না a ডট b টাকে তো 0 দেখাতেই হবে, তার সাথে mod a mod b টাকে 1 হতে হবে। এতটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার না ক্লিয়ার না? কি দুটোর ডিফারেন্সটা কি দেখলে? অর্থোগোনাল বা লম্ব ভেক্টরের ক্ষেত্রে শুধু ডট প্রোডাক্টটা 0 দেখিয়ে দিলেই হয়ে যায়। আর অর্থোনর্মালিটি দেখাতে গেলে কি করতে হয়? না ডট প্রোডাক্টটাকে তো 0 দেখাতে হবেই। এটা হচ্ছে 1। ১ নম্বরে অর্থোনর্মাল, এটাকে তো 0 দেখাতে হবেই। তার সাথে দেখাতে হবে যে এই দুটোর যে মডিউলাস ভেক্টর দুটোর আলাদা করে মডিউলাস বার করবে। যেমন রুট ওভার দিয়ে করছিলে, সেটাকে 1 হবে সেটা। আলাদা এতটা আলাদা। ক্লিয়ার? এতটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ তাহলে স্যার। অর্থোনর্মালিটি, অর্থোগোনালিটি গেল। নেক্সট আমি যেটা দেখব, নেক্সট হচ্ছে যে এবার আমি একটা সিম্পল, আগের দিন আমি উপাংশের বিভাজন দেখিয়েছি। উপাংশের বিভাজন কিরকম হয়? না একটা ভেক্টর, সে যদি একটা সার্টেন ডিরেকশনে থাকে, তার সাথে আমি তাকে দুটো উপাংশে এভাবে ভাগ করতে পারি। এই উপাংশটাকে, ঠিক আছে? উপাংশে ভাগ করতে পারি। যদি আমি থিটাটাকে এদিকে নিই, তাহলে এই দিকটা হয়, এটা যদি r ভেক্টর হয়, তাহলে সেটা এদিকটা হয়ে যায় r ভেক্টর r cos cos থিটা। থিটা আর এদিকটা হয় r আর sin থিটা। sin থিটা। গুড। সাইন এবার থিটা। একটা এখান থেকে আমি কোশ্চেন করি। এটা একটা বাস্তব বুদ্ধি। এখানে একটা বল আছে। কে 11 এর বইটা ভালো করে পড়েছিল এখান থেকে বোঝা যাবে। এখানে একটা ধরো বড় কাঠের ব্লক। একটা বড় ধরো কাঠের ব্লক মাটির উপর রাখা আছে। এখানে একটা দড়ি বাঁধা আছে, এখানে একটা দড়ি বাঁধা আছে। ঠিক আছে? এখানে তুমি এটাকে ধরে জোর টানছো। হলো? এটা হচ্ছে কেস 1, কেস 1। আরেকটা কি হচ্ছে? মানে সরি, এটাকে টানছো। আর একটা এই সেম কাঠের ব্লক রাখা আছে মাটিতে। তুমি এবারে না টেনে কি করলে এখানে দাঁড়িয়ে এটাকে দু হাতে করে জোর এভাবে ঠেলছো। একদম এই কোণ বরাবর জোর ঠেলছো। আর এদিকে এই কোণ বরাবর জোর টানছো। তো কোনটাতে তুমি, এই দুটোর কিন্তু ওজন সেমই। এই ব্লকটারও ওজন ধরো 10 কেজি, এই ব্লকটারও ওজন ধরো 10 কেজি। তো কোন কেসটাতে, এটা হচ্ছে কেস 2। বলো কোন কেসটাতে কাঠের ব্লকটা ইজিলি তুমি সরাতে পারবে? টেনে না ঠেলে? এটা হচ্ছে টানা। এদিকে হচ্ছে টানা চলছে। এদিকে খেলা চলছে। স্যার টেনে স্যার ঠেলে আহ, ঠেলে সরানো সরানো যাবে। না ঠেলে সরানোটা সুবিধার না টেনে সরানোটা সুবিধার? কে কি অ্যান্সার দিচ্ছে? টেনে সরানো স্যার ঠেলে 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 ঠেলে। তাহলে দুজন বলছে ঠেলে, একজন বলছে টেনে। টেনে। আচ্ছা দেখো, তাহলে আমরা ভেক্টর পড়েছি। আমরা এখানে একটু ভেক্টর লাগাবো। এইটা হচ্ছে আমার, ধরো এই দড়ি বরাবর আমি টানছি, এই বরাবর আমার বল প্রযুক্ত হচ্ছে। বল একটা ভেক্টর রাশি তো? তোমাদের তো সুমন স্যার বলেছে এগুলো। হ্যাঁ স্যার। হুম। তো তো হ্যাঁ স্যার। বল হচ্ছে ভেক্টর রাশি। তা বলকে যদি এইভাবে জানি, তাহলে বলের দুটো উপাংশ কোন দিকে হবে? একটা এদিকে আর একটা
ওদিকে, তাই তো? উপর দিকে। উপর এই অ্যাঙ্গেলটা যদি দিকে থিটা হয়, তাহলে এই সোজা বরাবর হ্যাঁ। কি যাচ্ছে? f cos cos theta, theta, আর এই বরাবর f f sin sin theta. theta। যদি আমি এইভাবে ঠেলি, এবার ঠেলার দিকটা দেখো। ঠেলছি মানে কি? আমার বলের ভেক্টরটা কোন দিকে আছে? এদিক বরাবর। আমি একটু অন্য কালি দিয়ে দেখাই দাঁড়াও। হ্যাঁ, আমি যদি ঠেলি তাহলে আমার বল এই যে হাত বরাবর এই যে ঠেলার জন্য বলের ভেক্টরটা এদিক বরাবর f, তো তার জন্য হুম, দুখানা উপাংশ যদি ভাঙি, উপাংশ দুটো এরকম হবে। ওকে? তাহলে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এই বরাবর দেখো f cos থিটা এই বরাবর থাকবে। আর আমি বলেছি তো যেদিকে থিটা থাকবে সেদিকে cos থিটা থাকবে। আর এদিকটা f f sin theta। sin থিটা। তাহলে আমার বল এদিকে আছে। এদিকে বল কাজ করছে, বল টানছে এদিকে। আর বলের দুখানা উপাংশ, একজন উপর দিকে আছে, একজন আমি যেদিকে টানছি সেই বরাবর আছে। এক্ষেত্রে দেখো আমি ঠেলছি এদিকে, মানে এফ বল তো প্রয়োগ করছি এদিকে, তার সাথে এফ এর একখানা বড় উপাংশ যেটা মাটির দিকে মানে তলার দিকে চাপ দিচ্ছে। তাহলে তাহলে তুমি বলতে পারো যে অ্যাডিশনালি এই যে কাঠের বক্সটা এফ বল দিয়ে আমি ঠেলছি, তার সাথে আমার বলেরই একখানা আবার পার্ট এফ, মানে একটা বল মানে মোটামুটি ধরো এই আর যদি এদিক বরাবর যায়, আর এর 50% আর cos থিটায় ভাগ হয়ে যায়, আর 50% আর sin থিটায় ভাগ হয়ে যায়। ঠিক আছে? আর আর যদি একখানা তোমার ধরো আর যদি একখানা 10 নিউটন বল হয়, সেই 10 নিউটনের মধ্যে 5 নিউটন cos থিটা বরাবর ভাগ হয়, 5 নিউটন sin থিটা বরাবর ভাগ হয়। তাহলে এই যে বলটা এই যে ব্লকটাতে আমি যতটা বল দিয়ে ঠেলছি, সেই বলের অর্ধেকটা এই f cos থিটা বরাবর এদিকে ভাগ হয়ে যাচ্ছে, আর f sin থিটা বরাবর এদিকে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমার প্রযুক্ত বলের সাথে মানে আমার প্রযুক্ত বল F যতটা হবে 10 নিউটন যদি এই বরাবর আসে, তার সাথে তলায় F এরই 5 নিউটন এদিকে ভাগ হয়ে যাচ্ছে, 5 নিউটন আবার এদিকে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে মোট তলার দিকে বা মাটির দিকে কতটা বল প্রয়োগ হচ্ছে? বুঝতে পারলে না? আমি একটা ব্লক, এই ব্লককে এই কোণ বরাবর আমি একটা বল প্রয়োগ করছি। ঠিক আছে? সেই বল প্রয়োগের দরুন ব্লকটা দুটো উপাংশে ভাগ হচ্ছে। সেই বলটাই দুটো উপাংশে ভাগ হচ্ছে। একটা এই বরাবর, একটা একটা হচ্ছে এই বরাবর। তাই তো? তো এই বরাবর এই এফ বলটা এফ সাইন থিটা তলার দিকে আসছে, আর এফ কস থিটা উপর দিকে যাচ্ছে। আমি বললাম এফ এর জায়গায় তুমি ধরো আমি 10 নিউটন বল প্রয়োগ করছি এফ এর এই বরাবর। তো সেই 10 নিউটনের 50% মানে কি 5 নিউটন এদিকে ভাগ হয়ে যাচ্ছে, 5 নিউটন তলার দিকে ভাগ হয়ে যাচ্ছে। এটা এতটা বোঝা গেছে? হ্যাঁ তাহলে স্যার। এই যে ব্লকটা যে মাটির উপর আছে, এই যে ব্লকটা মাটির উপর যে আছে, তাহলে ব্লকটার উপর মোট তুমি দেখতে পাচ্ছ কতটা বল প্রযোজ্য হচ্ছে? মানে মাটির দিকে, অনুভূমিক দিকে কতটা বল প্রযোজ্য হচ্ছে? 10 নিউটন আর তার সাথে এক্সট্রা 5 নিউটন। মানে বলটাকে 15 নিউটন লাগছে আমাকে ঠেলতে। যদি আমি হ্যাঁ টানি, স্যার। যদি আমি টানি, তাহলে এদিকে ধরো আমি 10 নিউটন দিয়ে টানছি। অন্য এটা একটু দেখতে অসুবিধা হচ্ছে আশা করি। 10 নিউটন দিয়ে ধরো আমি টানছি। তাহলে 5 নিউটন এদিকে যাচ্ছে আর 5 নিউটন উপরে। দেখো ব্লকটার যা আমি যতটা বল প্রয়োগ করছি, এক্সট্রা একটা 5 নিউটন ফোর্স আমার সাপেক্ষে কাজ করছে। মানে ব্লকটার ওজনের বিপরীতে কাজ করছে। এটা তো ওজন এদিকে কাজ করছে। তার বিপরীতে আমার বলের একখানা উপাংশ কাজ করছে। মানে আমি 10 নিউটনের জায়গায় যদি -5 নিউটন মানে মোট 5 নিউটন বল দিয়ে টানি, তাহলেই ব্লকটা এগিয়ে চলে আসবে। আর যদি আমি ঠেলি সেখানেই আমাকে 15 নিউটন বল এপ্লাই করতে হচ্ছে। বুঝতে পারলে? দেখো ব্লকটার ওজন তো তলের দিকে কাজ করছে। তার বিপরীতে আমার যে প্রযুক্ত এফ বলেরই মানে 10 নিউটন বলেরই একখানা অংশ 5 নিউটন সে দেখো উপর বরাবর মানে ব্লকের ওজনের বিপরীতে কাজ করছে। তাহলে আমি 10 নিউটনের জায়গায় যদি এই ওজনটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে 5 নিউটন, 10 নিউটনের জায়গায় যদি আমি 5 নিউটন বিয়োগ করে দিই, তাহলে আমার মোট 5 নিউটন ফোর্স লাগবে ব্লকটাকে টানার জন্য। যদি আমি টানি, তাহলে টানলে বলের ভ্যালু কমে যায়। আর যদি ঠেলি বলের ভ্যালু কিন্তু বেড়ে যায়। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা এই জিনিসটা আমরা একটু পরে যখন ইকুয়েশন অফ হ্যাঁ মানে স্যার। একটা ফ্রি বডি ডায়াগ্রাম শিখবো, মানে একটা ফ্রি বডির উপর বা একটা বডির উপর কতটায় কোন দিকে কতটা ফোর্স লাগে, সেগুলো ক্লাসিক্যাল মেকানিক্স এর বেস জিনিস। যখন আমরা ডায়নামিক্স এ ঢুকে যাবো না বা কাইনেটিক্স এ, তখন আমরা কিন্তু জিনিসগুলো আরো ডিটেইলস এ বুঝবো। আপাতত ভেক্টর যখন শিখছো, তাই জন্য ভেক্টর থেকে আমি একটা এক্সাম্পল দিলাম যে তুমি দেখো ভেক্টরকে উপাংশ বিভাজন শিখলে, মানে উপাংশ বিভাজন মানে কি একটা মোট ভেক্টরের কিন্তু 50-50 দুভাগে ভাগ হয়ে যায়। তো সেই 50-50 যদি ভাগ হয়ে যায়, তাহলে আমি যদি ঠেলি,
ঠেলার জন্য কিন্তু আমাকে অপেক্ষাকৃত বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। কারণ কি না মাটির দিক বরাবর দেখো ২ টো অংশ কাজ করছে। একটা হচ্ছে ১০ নিউটন, একটা ৫ নিউটন এই দিক বরাবর। মানে ঠেলতে গেলে আমাকে মোট ১৫ নিউটন বল প্রয়োগ করতে হচ্ছে। সেই দিকেই আমি যদি টানি, আমার দেখো নিজের যে ১০ নিউটন বল দিয়ে আমি টানার চেষ্টা করছি, তারই এবার একটা অংশ এই ব্লকটার ওজনের বিপরীতে কাজ করছে। বুঝতে পেরেছ? ওজনের বিপরীতে যদি কাজ করে তাহলে কি ব্লকটা হালকা হয়ে যাবে আমার কাছে। রাইট? তাহলে আমার ঠেলার থেকে টানা বেশি সুবিধাজনক। এইটা জীবনে সবসময় এই এক্সাম্পলটা মনে রাখবে। তোমরা ধরো কোথাও কোনো গাড়ির চাকা আটকে গেছে। একটা গাড়ি, একটা ধরো গাড়ির চাকা ধসে গেছে। ঠিক আছে? মানে আমি এটা আঁকছি না। একটা গাড়ির চাকা ধসে গেছে। গাধার মতো লোকেরা ঠ্যাল, ঠ্যাল করে পেছন থেকে ঠেলে। দেখেছো তো গাড়িটাকে তোলার জন্য? হ্যাঁ এই স্যার। গাড়িটা আদৌ ওঠে? তলা থেকে তারপর সেই তলায় ইট গুঁজে খড় দিয়ে ঠেলে ঠুলে সে অনেক কষ্ট করে তোলে। এই বুদ্ধিটাই যদি কোনো মানুষ গাড়িটার সামনে একটা দড়ি বেঁধে যদি একটা সিঙ্গেল মানুষও টানে না গাড়িটা উঠে আসবে। ওই ১০ জন মিলে পেছন থেকে ঠেলার কোনো মানে হয় না। বোঝা গেছে? খুব বাস্তব হ্যাঁ একটা স্যার। এক্সাম্পল যেটা যেহেতু ফিজিক্স পড়েছো ২ বছর ধরে এগুলো জেনে রাখবে। মানে খুব কাজে লাগে রিয়াল লাইফ এ। ক্লিয়ার আমি? হ্যাঁ স্যার। তাহলে কি শিখলে? ঠেলার থেকে টানা বেশি সুবিধাজনক। মনে থাকবে কথাটা? হ্যাঁ। ওকে। হুম। তাহলে আমরা ভেক্টর মোটামুটি একটা রাফ আইডিয়া পেয়ে গেছি বা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের নেক্সট যেটা থাকে সেটাকে আমি বলেছিলাম যে নেক্সট ভেক্টর পড়িয়ে নিয়ে আমি পড়াবো প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। তাই তো? আর প্রজেক্টাইল মোশন থেকে তোমাদের যেমন কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে যে সিম্পল আমরা যে এতক্ষণ যা ইকুয়েশন অফ মোশন করলাম, এই ইকুয়েশন অফ মোশন এর বেসড করে তোমাকে জাস্ট ফর্মুলাটা তৈরি করতে হবে। দিয়ে বলবে যে তোমাকে কোয়েশ্চেন এ এরকম দেবে যে তুমি বলো যে কত দূরে গিয়ে ওটা পড়বে। তোমাকে কোনো অঙ্ক করতে দেবে না ওখান থেকে। অঙ্ক তোমার আসবে না, সিলেবাসে নেই। তোমাকে জাস্ট ফর্মুলাটা থেকে কোয়েশ্চেন দেবে। তো সেটা কেমন আসে সেটা আমরা একটু দেখে নিই। যদি আমরা ফর্মুলা জানি আমি obviously সেটাকে এপ্লাই করে অঙ্কও করতে পারবো। তো একটু খাতায় হেডিং করো সবাই। প্রজেক্টাইল মোশন। এটার বাংলা হচ্ছে হ্রাসের গতি। ওকে? জিনিসটা কি? জিনিসটা হচ্ছে তুমি মাটিতে দাঁড়িয়ে আছো। এটা হচ্ছে তোমার অনুভূমিক লাইন। এই বরাবর এটা হচ্ছে মাটি, পৃথিবী। এইখানে দাঁড়িয়ে থেকে তুমি কি করলে? না একটা বলকে এইখানে এই পজিশন থেকে একটা বলকে ছুঁড়লে। সেই বলটাকে তুমি এই দিক বরাবর ছুঁড়লে। তো obviously বলটা উঠে এইভাবে গিয়ে এইখানে পড়বে মাটিতে। হ্যাঁ কি না? এখানে পড়বে মাটিতে। রাইট? হ্যাঁ স্যার। মানে যেমনভাবে হ্যাঁ স্যার। যদি আমরা বন্দুকের গুলি ছুঁড়ি, বন্দুকের গুলিটাও এভাবেই যায়। এইভাবে গিয়ে পড়ে। তোমরা যাই ছোঁড়ো না কেন, রিয়াল লাইফ এ যে একটা বল করা হচ্ছে, বলটা বা একটা বল ছোঁড়া হচ্ছে যে ব্যাটসম্যান এখান থেকে বলটাকে ৬ মারলো। বলটা তো দেখো ক্রিকেট খেলার সময়। এই যে কার ডিবিতে বিরাট বিরাট কোহলি আছে প্রিয়া। এবার ডিবিতে বিরাট কোহলি আছে তো বিরাট কোহলি যখন ৬ মারে, হ্যাঁ, এইভাবে বলটা গিয়ে গ্রাউন্ডে গিয়ে পড়ে না? হ্যাঁ। হুম, তো আম তাহলে তাহলে এই যে মোশনটা যে একটা যখন ব্যাটসম্যান বল মারছে, বলকে মানে 6 মারছে আমি একটা কোনো পার্টিকে বলকে ছুঁড়লাম বা আমি এখানে ভারতে বসে আছি, আমি চাইছি চীনকে ধ্বংস করে দিতে। ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডিয়া, আমি চাইছি চীনে একটা মিসাইল ফেলতে। ঠিক মিসাইলটাকে এরকম একটা অ্যাঙ্গেল এরকম একটা অনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেল করে মেজার করে ছোঁড়া হয়, সেটা এত দূরে গিয়ে চীনের এই শহরটাকে গিয়ে ধ্বংস করে দেয়। সবকিছু রিয়াল লাইফ এর কিসের উপর ডিপেন্ড করে থাকে? এই প্রজেক্টাইল মোশন এর উপর বা প্রাসের গতির উপর। ঠিক আছে? আমরা তাহলে এখন কি করব? বসে ক্যালকুলেট করব যে এই অ্যাঙ্গেলটা কত হতে চলেছে। আ আমরা ক্যালকুলেট করব এই অ্যাঙ্গেলটা কত হতে চলেছে, এই কত বেগ নিয়ে যাচ্ছে, কত দূর গিয়ে পড়বে, এই সবকিছু ক্যালকুলেট করব। মানে আমার বলটা আছে এখানে বা 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 আমার গুলিটা আছে এখানে বা আমার মিসাইলটা আছে এখানে। আমার মিসাইলটা গিয়ে আমি ফেলতে চাইছি এখানে। তাহলে এই যে ধরো এটা ক্যাপিটাল R, এই ডিসট্যান্সটা কত হলে আমি কত দূরে গিয়ে আমি ফেলতে পারব। ঠিক আছে? ক্যাপিটাল R মানে কত দূরে গিয়ে আমি ওটাকে ফেলতে চাইছি। তো এই R এর ভ্যালু বার করতে পারবো। কত ডিগ্রি অ্যাঙ্গেল এ ছুঁড়লে তবে হবে, তবে এখানে গিয়ে পড়বে সেটা বার করতে পারবো। ওকে? তো চলো এগুলো এবার বার করা যাক। তো ধরে নাও তুমি এখানে একটা ব মিসাইল আছে। এই মিসাইলটা তুমি পাকিস্তানে ফেলতে চাইছো বা চীনে ফেলতে চাইছো
বা আমেরিকাতে ফেলতে চাইছো, যেখানে খুশি ফেলতে চাইছো বা নিজের বাড়িতেই ফেলতে চাইছো। তো সেই মিসাইলটাকে তুমি ধরে নাও এই বরাবর ভি বেগ নিয়ে ভি বেগ কি ভেক্টর তো? ভি বেগ নিয়ে ছুঁড়লে। তো সেটা এইভাবে গিয়ে এভাবে পড়বে এখানে। রাইট? তাহলে ভি বেগ নিয়ে তুমি যদি ছোঁড়ো, তাহলে ভি বেগটা দু অংশে ভাঙবে। একটা অনুভূমিকভাবে ভাঙবে, আরেকটা কোন দিকে ভাঙবে? ভিটা তো ভেক্টর। আর ভেক্টর মানেই সে উপাংশে ভাঙে। লম্ব একটা লম্বভাবে ভাঙবে। তাই যদি আমি এই অ্যাঙ্গেলটা থিটা ধরে নিই, এই বরাবর কি যাবে বলো? ইউ কস থিটা ওকে, ভি cos থিটা হ্যাঁ, ভি সাইন তুমি থিটা ইউ ও ধরতে পারো। এই বরাবর ভি sin ভি থিটা। ভি সাইন থিটা ভি সাইন ওকে। থিটা এখন বলো এই যে প্রজেক্টাইলটা যতক্ষণ বা মানে যে বলটা যতক্ষণ উপরে উঠছে, এই বরাবর উপরে উঠছে, ততক্ষণ তোমাকে মনে রাখতে হবে আমার ভি sin থিটা কম্পোনেন্টটা জাস্ট কাজ করছে। ভি cos থিটা কিন্তু কাজ করছে না। আর বলটা যে এইভাবে গিয়ে এইভাবে যাচ্ছে, মানে তখন মানে একটা প্রজেক্টাইলটা অ্যাকচুয়ালি প্রজেক্টাইলটাকে বা আমার গুলিটাকে উপরে তোলার জন্য উপরে তোলার জন্য ভি সাইন থিটা কম্পোনেন্টটা কাজ করছে। আর এই বরাবর নিয়ে যাওয়ার জন্য ভি কস থিটা কম্পোনেন্টটা কাজ করছে। দেখো দুটোর মিলিত গতির জন্য এটা উপরে উঠছে, আবার এতটা দূরও আসছে। ঠিক আছে? দুটো বেগের দুখানা কম্পোনেন্টের জন্য একটা কম্পোনেন্ট ভি সাইন থিটা কম্পোনেন্টটা কি কাজে লাগাচ্ছে? ওকে উপর দিকে ওঠার জন্য। মানে এই যে উপর দিকে উঠছে, এই এতটা হাইট উঠলো, ধরো এতটা হাইট উঠলো। এই হাইটটা ধরে নাও তুমি এইচ হাইট। এই মাটি থেকে এইচ হাইট উপরে উঠেছে। একদম এই পজিশন থেকে এই পজিশন এইচ হাইট উপরে উঠেছে। তাহলে এই এইচ হাইটটাকে তোলার জন্য কে দায়ী? ভি সাইন থিটা। আর এই ক্যাপিটাল আর দূরে গিয়ে কে ফেলার জন্য কে দায়ী? ভি কস থিটা। এতটা বোঝা গেছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওকে। তাহলে আমাকে বার করতে হবে এবার এইচ কত। আমি চলো সবার প্রথমে বার করবো এইচ কত। ওকে? তাহলে তুমি বলতে পারো যে উপরে তোলার জন্য কোন বেগের কোন কম্পোনেন্টটা কাজ করছে? সাইন ভি থিটা ভি সাইন সাইন থিটা থিটা একদম এই পয়েন্টে ভি সাইন থিটা কত হয়ে যাবে? জিরো 0 0। ভেরি গুড। কে বললে? এবারেতে আচ্ছা, ভেরি গুড। তাহলে ভি সাইন থিটা একদম পিক পয়েন্টে গিয়ে 0 হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু এই বরাবর যে বেগের কম্পোনেন্টটা যেটা এই বরাবর কাজ করছে, এই বরাবর সেটা কে? ভি cos থিটা তো? হ্যাঁ স্যার এ কিন্তু থাকবে। ভি cos থিটা কিন্তু এখানে 0 হয়নি। ভি cos থিটা কিন্তু রয়ে গেছে। ভি cos থিটা কোথায় গিয়ে 0 হবে? ঠিক এই পয়েন্টে পৌঁছে যাওয়ার পরে। এই পয়েন্টে এসে। ঠিক আছে? তাহলে তোমাকে যদি একটা বেসিক কোনো ধরো ভাইভাতে বা ইন্টারভিউতে স্যার জিজ্ঞেস করলো, কিন্তু কোথায় গিয়ে এরকম একটা পাসের গতিতে কোথায় গিয়ে ভি cos থিটা 0 হয়? বলতে পারবে যে একদম ফাইনাল পজিশনে গিয়ে। অনুভূমিক ফাইনাল হুম পজিশনে গিয়ে। আর ভি sin থিটা কোথায় 0 হয়? মেক্সিমাম হাইটে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। স্যার আর সবথেকে বড় কথা, এই যে প্রাসের গতি আমরা পড়ছি, এটা কত ডি মোশন মানে কত ডাইমেনশনাল মোশন? এটা সবসময় মনে রাখবে 2 ডাইমেনশনাল মোশন। এটা হ্যাঁ তোমাদের এটা তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন বা এমসিকিউ টাইপে আসতে পারে। যে প্রাসের গতি কোন ডাইমেনশনাল মোশন? তুমি দেখতে পাচ্ছ একটা মানে এই যে এই বরাবর যদি ওয়াই অ্যাক্সিস নাও আর এই বরাবর যদি এক্স অ্যাক্সিস নাও, দেখেই বুঝতে পারছো এক্স আর ওয়াই মানে টু ডিমেনশনাল মোশন। ওকে? এটা তোমাদের কি এটা বড় মানে ধরো যারা আইআইটি জ্যাম এক্সপেরিয়েন্স আছে তাদের যে আইআইটি টাইপের ইন্টারভিউতে এরকম সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করে যে বলো প্রজেক্টাইল মোশন কত ডাইমেনশনাল মোশন। ওকে? তো যাই হোক। আ এটা এতটুকুনি গেল। তাহলে আমি ফার্স্টে ক্যালকুলেট করি চলো এইচ। এইচ ক্যালকুলেট করার জন্য আমাকে কি করতে হবে? এই যে আমার ফর্মুলা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার উপর দিকে উঠছে মাইনাস 2gh এখান থেকে এইচ ক্যালকুলেট করব। ভি এর জায়গায় কত বসাবো? ভি সাইন থিটা এ স্কয়ার। স্যার আচ্ছা এবার বলো আ আ ও সরি। এখানে আমি ভি তো 0 হয়ে যাচ্ছে। মানে ফাইনালে তো গিয়ে ফাইনাল ভেলোসিটি এইখানে এই যে আমি লিখছি 0 এখানে ভি আর ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল কত? ভি সাইন থিটা নিয়ে উঠছে। ফাইনালে গিয়ে ভি সাইন থিটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ভি স্কয়ার এর জায়গায় 0 বসাতে পারি তো? ভি এর হ্যাঁ স্যার জায়গায় আর ইউ এর হ্যাঁ জায়গায় স্যার কত লিখতে পারি? ভি সাইন থিটা। কারণ কি আমি জাস্ট বার করতে চাইছি এইচ মানে কি? এখানে ভি সাইন থিটা আছে। ভি cos থিটার কোনো গল্প নেই এখানে। -2gh সেখান থেকে বলো এইচ কত হচ্ছে? ভি স্কয়ার সাইন স্কয়ার সাইন থিটা। সাইন স্কয়ার স্কয়ার থিটা থিটা বাই 2g এটাকে মনে রাখার চেষ্টা করো যাতে ডাইরেক্ট অপশনে টিক মারতে পারো। ম্যাক্সিমাম হাইট কত হয়? প্রজেক্টাইল মোশনে বা প্রাসের গতিতে ম্যাক্সিমাম হাইট কত হয়? ভি স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। এটা মুখস্থ রাখতে পারো বা আমি যেমন ভাবে ফর্মুলা বসিয়ে বার করলাম এভাবে তোমরাও করতে পারো। আচ্ছা বোঝা গেছে?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। যেখানেই শক্ত লাগবে বা মনে হবে এটা ঠিক ক্লিয়ার হলো না আমাকে বলবে কিন্তু। লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই কিন্তু। আর যদি না আজকে না ক্লিয়ার করো আর কোনদিন হবে না কিন্তু। আচ্ছা, নেক্সট আমি কি বার করব? নেক্সট আমাকে বার করতে হবে যে এই যে এখান থেকে এতটা গেল, আবার এখানে ব্যাক করলো। এর জন্য মানে এই যে টোটাল যে টাইম এতটা যে ফ্লাইট করলো, একটা মিসাইল ধরো বা একটা বল ধরো এতটা ফ্লাইট করলো। এর জন্য কত টাইম লেগেছে টোটাল। ঠিক আছে? সেই টাইমটা আমাকে বার করতে হবে। এই টোটাল টাইমটা ধরে নাও তুমি, টোটাল যে টাইমটা লেগেছে সেটা হচ্ছে তুমি ধরো এখান থেকে এই পজিশন পর্যন্ত যেতে স্মল t লেগেছে। তো স্বাভাবিক এখান থেকে এই পজিশন পর্যন্ত আসতেও কারণ এটা তো হাফ। এই টোটাল জার্নিটার হাফ তো এতটা। এতটা হাফ, এতটা হাফ। তো এটাও হাফ লাগবে। তা টোটালটা তুমি ধরে নাও টোটাল টাইম ক্যাপিটাল T। এটা হচ্ছে আমার টোটাল টাইম। মানে অ্যাকচুয়ালি T প্লাস T। ওকে? এটা হচ্ছে আমার টোটাল টাইম। বুঝতে পেরেছো কতটা? তাহলে আমি ফার্স্টে বার করি আমার স্মল t কত হচ্ছে। স্মল t কত? স্মল t বার করার জন্য কি ফর্মুলা আমি লাগাবো? উপরে উঠছে। উপরে ওঠার জন্য আচ্ছা তুমি একটু এই v sin θ কে না আমি vy লিখছি। আর v cos θ কে না আমি vx লিখছি। একটু সুবিধা হবে বুঝতে। এগুলো সবই কিন্তু y এর ফর্মস এ ছিল। তাই জন্য sin θ বসিয়েছি। ওকে? এবার তাহলে আমি vy is equal to uy minus gt এই ফর্মুলাটা জানো? v is equal to u plus ft, v হ্যাঁ is স্যার। equal to u minus gt। বুঝা গেছে? তাহলে v কত? এই পজিশনে v ফাইনাল ভেলোসিটি 0, vy মানে কি v sin θ এটা 0, uy মানে কি v sin θ মাইনাস gt। সাইন থিটা t কত হচ্ছে বলো? v sin θ ভি সাইন থিটা বাই g। বাই জি। ওকে? তা তুমি বলতে পারো টোটাল টাইম অফ ফ্লাইট কত? এখান থেকে বলে দাও। তো t কত? স্মল t তো পেয়ে গেছো। ক্যাপিটাল T কত হবে? 2 v sin টু ভি theta জি by g। আচ্ছা এটা বাই তুমি জি। বলে দিলে। এবার আমি যদি বলি তোমাকে একটা কথা যে ধরো এই যে তুমি এটা চোখ কান বুজে বলছো নাকি এটা থেকে এটা যেতে vt হয়। তো এখান থেকে এটা যদি এটা এখান থেকে এটা যে আসতে t টাইমই লাগবে এটাতে কি তুমি সিওর? এটা কমও হতে পারে বেশি হতে পারে একটু। নাকি? সাধারণত কম হওয়ার কথা। হুম? বাস্তব কেসে কি হয়? আমি বলেছিলাম না? যে একটা যখন তুমি বলকে উপরের দিকে তোলো, ও যতটা টাইম নেয় উপর দিকে যেটা নিচে নামতে কিন্তু তাড়াতাড়ি নামবে। কারণ কি না নিচে গ্র্যাভিটি বেশি পরিমাণে যত কাজ গ্র্যাভিটির টানটা আরো বেশি হয়। আর যখন গ্র্যাভিটির বিপরীতে যায় তখন গ্র্যাভিটি টানে। তারপর বায়ুর এয়ার ড্র্যাগ থাকে। ঠিক আছে? বায়ুর বিকর্ষণ থাকে। তো তার জন্য আরো ইয়ে হয়। তো মোট কথা আমরা এটা আইডিয়াল কেস ধরে নিয়েছিল। আমরা ক্লাস ছোটবেলায় মানে 11-12 এ যাই পড়ি না সেগুলো আইডিয়াল কেস ধরে নিয়ে চলি। সেখানে আমি ধরবো না যে আমার অত জটিলতা আছে কোয়েশ্চেন এর মধ্যে। অবভিয়াসলি তুমি এটা সেই সূত্রে বলতে পারো হ্যাঁ, যে এদিক থেকে এতটাও টি লাগছে, এদিক থেকে এতটাও টি লাগছে। ঠিক আছে? এটা তুমি অন্যভাবে ক্যালকুলেট করেও দেখাতে পারবে। কিভাবে করে দেখাবে? তাহলে তুমি ক্যাপিটাল টি বা টোটাল টাইম অফ ফ্লাইট বলতে পারো 2v sin θ বাই g। ওকে। এটাকে তুমি ক্যালকুলেটও করতে পারবে। কি করে করতে পারবে? সেটা একটু দেখে নাও। তোমার কাছে ফর্মুলা কি? sy y ডিরেকশন বরাবর sy is equal to uy into ক্যাপিটাল T মাইনাস হাফ g ক্যাপিটাল T স্কয়ার। এটা ফর্মুলা তো? sy টা কি? এই যে h মানে আমি বলতে চাইছি যে তুমি টোটাল এই যে এতটা ডিসটেন্স কভার করা মানে কি? তুমি এতটা গেলে আবার মানে h হাইট যদি এই y অ্যাক্সিস বরাবর দেখো, তুমি এতটা উঠলে মানে কি এখান থেকে h হাইট উঠলে, এতটা নামলে মানে কি এই পজিশন থেকে আবার h হাইট নামলে। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে প্লাস h উঠেছো আবার মাইনাস h নেমেছো। তাহলে তার জন্য যে তোমার ভার্টিক্যাল হাইট কত হলো? প্লাস উঠেছো, নেমেছো সেম হাইট। ভার্টিক্যাল SY কত হয়ে যাবে? তখন 0 হয়ে যাবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তার জন্য আর ইউ এর জায়গায় v sin θ বসাও। t মাইনাস হাফ g t স্কয়ার। রাইট? তো সেখান থেকে v sin θ ইউ এর জায়গায় v sin θ বসিয়ে দিয়েছি। t is equal to হাফ g t স্কয়ার। তো t ক্যানসেল আউট হলো এদিক থেকে। তাহলে দেখো ক্যাপিটাল T is equal to কত পেলে? এই 2 টা এদিকে গুণ করে দাও তাহলে 2v sin θ বাই g। বাই জি জি। দেখো এটা হচ্ছে এইভাবে তুমি প্রুভও করতে পারবে যে হ্যাঁ এটা সত্যিই এটা হয়।
আমি যে বলছিলাম তোমাদের কনফিউজ করছিলাম একটা কথা বলে যে এটা যে টি হচ্ছে ওটা যে টি হচ্ছে তুমি কি করে বুঝতে পারলে? নাও তো হতে পারে। তুমি আমাকে তখন প্রুফ করে দেখিয়ে দিলে না স্যার এটাই হচ্ছে দেখুন। আপনি যে ফর্মুলাটা এইভাবে মুখে বার করলেন এটা আমি প্রুফ করে দেখিয়ে দিলাম। বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। আচ্ছা। তাহলে এই যে ফর্মুলা যেগুলো আমি বক্স করছি না এগুলো থেকে তোমাদের কোশ্চেন থাকবে। যে টোটাল টাইম অফ ফ্লাইট কত হয় বা টোটাল এই কত হয়। মানে একটু যদি জটিল করার চেষ্টা করে তো আদারওয়াইজ দেয় না সাধারণত। মানে যারা নিট অ্যাসপিরেন্টস বা WBG অ্যাসপিরেন্টস তাদের জন্য এগুলো খুব ইম্পোর্টেন্ট। তোমাদের জেনফাসে বা জিএনএম এ অত এরকম আসে না কোশ্চেন। খুব সহজ আসে তোমরা জানো সেই কোশ্চেন। আচ্ছা যাই হোক। তো এবার নেক্সট আমার লাস্ট যেটা বার করা রয়ে গেল সেটা হচ্ছে টা। মানে অনুভূমিক দূরত্ব কতটা হবে। ঠিক আছে? আমাকে লাস্ট কি বার করতে হবে? 8টা অনুভূমিক অনুভূমিক দূরত্ব। দূরত্ব। আচ্ছা অনুভূমিক দূরত্ব মানে ক্যাপিটাল আর। আর তুমি জানো একটা ফর্মুলা S is equal to VT তাহলে ক্যাপিটাল আর ও তো S মানে V মানে কি কোন আচ্ছা ক্যাপিটাল আর বরাবর কোন ভেলোসিটিটা কাজ করছে v cos থিটা কাজ করছে না হ্যাঁ। তাহলে v হ্যাঁ স্যার cos থিটা আর ইনটু t t মানে কি টোটাল টাইম অফ ফ্লাইট রাইট হ্যাঁ টোটাল টাইম অফ ফ্লাইট এইমাত্র কত বার করে নিয়েছো একটু আগেই বার করেছো 2v টোটাল টাইম sin অফ ফ্লাইট কত 2v sin theta 2v by sin g. তাহলে v cos থিটা ইনটু 2v into 2v sin থিটা বাই জি মানে বলতে পারো 2v স্কোয়ার sin থিটা cos theta cos থিটা theta বাই জি এই ফর্মুলাটা জানা আছে তোমাদের কারোর দেখো 2 এরকম লিখতে পারো 2 sin থিটা cos থিটা বাই জি বলো 2 sin থিটা cos থিটা মানে কি এটা কার ফর্মুলা কার মনে আছে sin 2 থিটার ফর্মুলা কার মনে আছে স্কোয়ার sin 2 theta sin 2 থিটা হ্যাঁ 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা প্লাস 11 ত্রিকোণমিতি এই ফর্মুলা ওকে sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা ওকে v স্কয়ার sin 2 থিটা বাই জি এই গেল হচ্ছে তোমার অনুভূমিক দূরত্বের ফর্মুলা কোনো কনফিউশন এখান থেকে হ্যাঁ স্যার আচ্ছা হুম আচ্ছা তাহলে তোমাদের এখান থেকে একটা দুটো একটু কোশ্চেন বলি এমনি বোঝা গেছে তো জিনিসটা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা এবার আমি তোমাদের একটা কোশ্চেন দিলাম চারখানা গ্রাফ আঁকছি তোমাদের বলতে হবে কোন গ্রাফটা ট্রু কোশ্চেন আমি চারখানা গ্রাফ আঁকবো এটা এ এটা বি এটা সি এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস তোমরা জানো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমি আগেও এঁকেছি আগের বড় আঁকাটাতে আর এটা হচ্ছে ডি হুম আচ্ছা তারপরে এবার তোমার কোশ্চেন হচ্ছে এদের মধ্যে আচ্ছা একটা হচ্ছে হরাইজন্টাল মানে হচ্ছে অনুভূমিক আর ভার্টিক্যাল মানে হচ্ছে তোমার লম্ব তাই তো না লম্ব না অনুভূমিক আর আরে ভার্টিক্যালের বাংলা কি বলো না ভার্টিক্যালের বাংলা তো জানা আছে কারোর উল্লম্ব। উলম্ব রাইট রাইট উলম্ব বেগ এর
চিত্র, এদের মধ্যে উলম্ব বেগের চিত্র কোনটি? কোনটি? ঠিক আছে? মানে ইংলিশে যদি বলি, which graph is true for vertical velocity? Vertical velocity. ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন। উলম্ব বেগ মানে কি? উলম্ব বেগ মানে vy। vy কি মনে আছে তো কেমন দেখতে? নাকি আঁকাটা দেখাবো একবার? Yes, ma'am. হ্যাঁ, v sin থিটা। তো v sin থিটার ডিরেকশন অনুযায়ী কোন গ্রাফটা ট্রু? তোমার কাছে এই আ দেখো আমি এগুলো অ্যারো কি দিয়েছি, নাম্বার? হ্যাঁ? কোনটা বলল? অপশন সিটা অপশন সি। অপশন সি কে বলছো? আমি বললাম মঞ্জুষা। মঞ্জুষা। আর কেউ বলছো অপশন সি? তাহলে মঞ্জুষা। তুমি বলছো অপশন সি। আর কেউ বলছো? আর কারো হ্যাঁ কোনো স্যার, সাড়া সি নেই? হবে মনে হয়। স্যার, সি। সি। তুমি কি বললে? রুনা। তুমি আজকে নতুন? হ্যাঁ স্যার, প্রথমে হ্যাঁ, একদিন হ্যাঁ। ওকে তাহলে করেছিলাম, তারপরে আমার ক্লাস ছিল তো অন্য এক তোমার কত জায়গায়, সব তার জন্য কেটে যাচ্ছে, করা হয়নি। কত সব কেটে যাচ্ছে তোমার। ওকে যাই হোক, আর কেউ অ্যান্সার দেবে? দুজন বললো অপশন সি। 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 আচ্ছা প্রিয়া। হ্যাঁ স্যার। ওকে। তাহলে সবাই সি বলছো। তো হ্যাঁ, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা রাইট অ্যান্সার। কেন? না দেখতে পাচ্ছ যতক্ষণ উপরে উঠছিল ভিওয়াই এর ডিরেকশন এদিকে ছিল। এই পয়েন্টে পিক পয়েন্টে ভিওয়াই 0, তারপর আস্তে, আস্তে যখন নিচে পড়েছে ভিওর ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। হুম? ঠিক আছে। এটা গেল হচ্ছে যে আমার আ এ এ এরকম আরেকটা কোয়েশ্চেন দিই। সবাই ঠিক বলেছো যখন খুশি হলাম আমি। আরেকটা কোয়েশ্চেন দিই। তাহলে ঠিক বলে যখন বুঝতে পেরেছো তো কেন এটা হচ্ছে? নাকি আমি বলে দেবো? যারা পারোনি তাদের জন্য? হ্যাঁ স্যার। বাকিরা তো রেসপন্স করছে না। পরের কোয়েশ্চেনে এগিয়ে গেলাম। পরের কোয়েশ্চেন এর আমি একটা গ্রাফ দিয়ে দিই। এরকম তোমাদের কোয়েশ্চেন মানে এগুলোতে যদি একটু বুঝে করো তো সেম আ সেম আমি দিচ্ছি যে নেক্সট কোয়েশ্চেন দিলাম which graph is true for আ gravitational acceleration তো হচ্ছে কি? হ্যাঁ, gravitational acceleration acting on the projectile. Which graph is true for the for gravitational acceleration? মানে এরপরে এবার তোমাদের বলতে হবে যে g এর জন্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এর আগেরটা তো বললে ভার্টিক্যাল ভেলোসিটির জন্য। এবার বলবে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এর জন্য কোন গ্রাফটা ঠিক হচ্ছে। তার এখানে গ্রাফ দিচ্ছি আমি। প্রথমটায় দিলাম হচ্ছে বলো কোন গ্রাফটা ট্রু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এর জন্য? আচ্ছা এইখানে স্যার, ডি। অপশন ডি। আমি জি এর জন্য বলেছি। জি, হ্যাঁ? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এর জন্য। তো অপশন ডি কে বললে? অপশন ডি কে বললে? রুনা। না। তাহলে একজন বলল অপশন ডি। আর কেউ? আর কেউ ট্রাই করো। রুনা বেগম। হুম। আর কেউ ট্রাই করো।
দেখো আমি একটু বলি, এই যে এইখানে যে অ্যারো গুলো দেখছো অনেকটা করে বেশি, মানে কি যে যত পার্টিকেলটা উপরের দিকে উঠছে তত তার পরিমাণে জি এর ভ্যালু বাড়ছে। এখানের অ্যারো গুলো সবকটা সমান মানে কি পার্টিকেলটা এই পজিশনে যখন ছিল তার জন্য উপর জি এর ভ্যালু যা ছিল, এই পজিশনে হাই পিক পজিশনে যখন থাকবে তার উপরে জি এর ভ্যালু তাই, এই পজিশনে যখন আসবে তার উপরে জি এর ভ্যালু তাই, এখানেও তাই। ঠিক আছে? এইটা মানে কি এই যে সবকটা অ্যারো সমান মানে কি এই পজিশনে জি এর ভ্যালু তলার দিকে সমান, এই পজিশনে জি এর ভ্যালু তলার দিকে সমান, এই পজিশনে জি এর ভ্যালু তলার দিকে সমান। এই পজিশনে জি এর ভ্যালু উপরের দিকে কাজ করছে। মানে জি এর ডিরেকশন উপরের দিকে। এই পজিশনে উপরের দিকে বাট সমান। এখানের ক্ষেত্রে জিনিসটা উল্টো। এই পজিশনে এতটা পজিশন হচ্ছে জি এর ভ্যালু উপরের দিকে কাজ করছে, এতটা পজিশন জি এর ভ্যালু তলার দিকে কাজ করছে। বাট সমান। ঠিক আছে? একমাত্র জি এর ভ্যালু অসমান কোথায় হচ্ছে বি গ্রাফটাতে। এবার বলো তোমরা কোনটা সঠিক? এ, বি, সি, ডি। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তোমাকে প্রথম কথা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কেন? এর ভ্যালু কত থাকে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই তো? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার কোথায় থাকে? এটা থাকে হচ্ছে তোমার ইকুয়েটরের উপরে। আর এটা পৃথিবী, এটা হচ্ছে তোমার পৃথিবী, এটা হচ্ছে তোমার ইকুয়েটর। আর এইটাকে কি বলে? পোল, পোলার রিজিয়ন। তো সাধারণত পোলার রিজিয়নে জি এর ভ্যালু হয় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? এখানেও জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ইকুয়েটরে হয় মানে মাঝখানে হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ওভারঅল আমি জিটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। মানে জি এর ভ্যালু চেঞ্জ হয় না। তো তুমি সেখান থেকে বলতে পারো যে এখানে কিন্তু আমি বি তে দেখাচ্ছি যে যত পার্টিকেল উপরের দিকে যাচ্ছে জি এর ভ্যালু বাড়ছে। মানে জি বেশি করে টানছে। তাকে অ্যারো দিয়ে। তাহলে বি হবে না। কারণ জি হচ্ছে কনস্ট্যান্ট। জি এর ভ্যালু কনস্ট্যান্ট থাকে। তাহলে এ, সি আর ডি এর মধ্যে কোনো একটা হবে। এবার বলো, আমি এতটা হিন্ট দিয়ে দিলাম। রেজড হ্যান্ড করেছো। আচ্ছা চৈতালি, আকাশ মাইতি তোমরা দুজন কোনো সারা শব্দ করছো না কেন? এ হবে। অপশন এ, অপশন এ ওকে। বুঝতে পারছি না এটা। বুঝতে না পারার কি আছে? গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশনের ডিরেকশন কোন দিকে আগে বলি এই কথাটা। জি এর নিচের direction কোন দিকে। দিকে? নিচের দিকে নিচের দিকে নিচের হবে। দিকে। দিকে। তাহলে অবভিয়াসলি সি আর ডি ভাবছোই বা কেন? তো এর একটাই গ্রাফে আছে যাতে সবতে নিচের দিকে ডিরেকশন দেওয়া আছে। অবভিয়াসলি এ হবে। ইজি জিনিস একদম। আর আমি বিটা কেন হলো না বুঝতে পেরেছো? কারণ কি হ্যাঁ না স্যার। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে কনস্ট্যান্ট। ওর ভ্যালু কিন্তু চেঞ্জ করে না। আমি সেটা বলে দিলাম। তো তাই জন্য বি হবে না। আর সি অবভিয়াসলি এ হবে কারণ জি তো সবসময় গ্র্যাভিটি সেন্টারের দিকে টানবে না? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা। তো এবার এর উপর আরো অনেক ধরনের অঙ্ক আছে। আমি তোমাদের কনসেপ্ট দিলাম। আমি অঙ্ক কিছু করাচ্ছি না। আমি ছেড়ে দিলাম। ঠিক আছে? অঙ্ক করালাম না আর। হ্যাঁ। আর এটাকে দিয়েই একখানা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি তৈরি করতে হয়। সেটা আমি লিখে দিচ্ছি। সেটা তোমার না মনে রাখলেও হবে। এটা এইসব এতটা ডিটেইলস থেকে কোনো কোশ্চেন আসবেও না। মানে এটা আসে WBJE দের বা NEET দের। তোমাদের আসবে না। তো আমি লিখে দিচ্ছি জাস্ট পড়ালাম যখন। তো তোমাদের মনে রাখতেও পারো, নাও রাখতে পারো। আমি যে এক্স বার এই যে এই বরাবর দেখলে এতক্ষণ এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি দেখলে এইমাত্র ভি কস থিটা কত হয়? এক্স ইকুয়াল টু মানে আর ইকুয়াল টু ভি কস থিটা ইন্টু ক্যাপিটাল টি। আর ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়? ভি সাইন থিটা সাইন থিটা। ক্যাপিটাল টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা হয় তো? তো এই দুটোকে তুমি যদি কম্বাইন করো না, এই দুটোকে যদি তুমি কম্বাইন করো সেই মনে আছে ইকুয়েশন যখন আমরা ট্র্যাজেক্টরি করা শিখছিলাম, মনে আছে সেই দুটো এক্স আর ওয়াই এর দুটো রিলেশন দিয়ে আমি বলছিলাম এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন তৈরি করো। মনে পড়ে? হ্যাঁ স্যার। দিয়ে করে বলো যে ট্র্যাজেক্টরি গুলো কেমন হচ্ছে। মনে আছে যে গতিপথ যখন আলোচনা করছিলাম নিয়ে প্রথম দিন না দ্বিতীয় দিন? তো তখন আমি এরকম দুটো ইকুয়েশন দিয়ে বলতাম যে এদের মধ্যে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বার করো। তো তুমি যদি এই দুটো ইকুয়েশন লিখে এটা যদি ১ নম্বর, এটা হচ্ছে তোমার ২ নম্বর। এদের দুজনকে সিম্পলিফাই করে যদি তুমি এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বার করো, সেটা হয় y is equal to x tan থিটা। কেমন ভাবে হচ্ছে সেটা আমি করালাম না। একটু লেন্থি ক্যালকুলেশন মানে একটু হালকা। 2u স্কয়ার ও সরি ইউ স্কয়ার কেন লিখছি? ভি ধরেছি তো আমি। তাহলে 2v স্কয়ার cos স্কয়ার থিটা ইনটু এক্স স্কয়ার। এই হয়ে যায় আমার, এটাকে বলা হয় ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। কি বলা হয়? ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। আচ্ছা ট্র্যাজেক্টরিটা কি রকম দেখতে হলো? ট্র্যাজেক্টরিটা দেখতে হলো আমি এঁকেছিলাম মনে আছে তো? আমার ট্র্যাজেক্টরিটা কেমন দেখতে?
ট্র্যাজেক্টরিটা হচ্ছে আমার এই যে যদি আমি এটাকে ড্র করি, ইকুয়েশনটাকে যদি আমি ড্র করি, এদিকে y, এদিকে x, এদিকে y, এদিকে x। এই ইকুয়েশনটাকে ট্র্যাজেক্টরিটাকে যদি আমি ড্র করি, সেটা obviously এরকম হবে। কারণ এটা তো ১ম এই তো এই যে বড়, বড় প্রজেক্টাইলটা গিয়ে এত দূর গিয়ে পড়লো। যেটা আমি একদম ১ম পেজে এঁকেছিলাম। মনে পড়ে? এই যে এখানে যেটা আমি এঁকেছি এখানে। ওকে? এই গেল আমার ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। আর এটা হচ্ছে আমার ট্র্যাজেক্টরির আঁকা। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই লাস্ট এইটুকুনি। এটা তোমাদের মানে চাইলে জান করে দেখতে পারো। যাদের আরো বেশি ইন্টারেস্ট আছে এই দুটো ইকুয়েশন যে দুটো আমি লিখলাম, এই দুটোকে সলিউশন করে তুমি এটাকে প্রুভ করার চেষ্টা করো। এটা সত্যি আসছে কিনা একবার ক্রস চেক করো। করে তার তো আর ট্র্যাজেক্টরির যে গ্রাফটা তো তোমাকে এঁকেই দিলাম এটা। যেমন ভাবে যেটা একদম এই গ্রাফটাকেই তো ১ম এ নিয়ে আমি করলাম পুরো ক্যালকুলেশনটা। ওকে? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে আমার কাইনেমেটিক্স শেষ হয়ে গেল আজকে। তাহলে এত পর্যন্ত গেল কাইনেমেটিক্স। এরপর থেকে পরের দিন মানে নেক্সট উইকে আমার ক্লাস থাকছে টিউসডে। তো সেখান থেকে আমরা কিসে ঢুকবো? কাইনেটিক্সে। কাইনেটিক্স মানে তারপর এখান থেকে আস্তে, আস্তে ডায়নামিক্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে? কাইনেটিক্স কি এই আমি আরেকবার মনে করিয়ে দিই কাইনেটিক্স কি ছিল? না যখন আমরা একটা পার্টিকুলার মোশন বা কোনো মোশনকে নিয়ে পড়াশোনা করি অ্যান্ড সেই মোশনটা কেন হচ্ছে? হোয়াই ইজ দিস মোশন অকারিং? কেন হওয়ার কারণ ফাইন্ড আউট করার চেষ্টা করি। তখন সেটা হচ্ছে কাইনেটিক্স। আর ডায়নামিক্স কি না একটা সিস্টেম যেটা টাইমের সাথে ইভলভ করে। সেটাকে বলে ডায়নামিক্স। তো সেগুলো আসবো আমরা। তো ডায়নামিক্স এরই দুটো ভাগ ছিল কাইনেটিক্স আর কাইনেমেটিক্স। তো আমরা কাইনেমেটিক্স এতক্ষণ শিখলাম। এবার আমরা নেক্সট ঢুকে যাবো ডায়নামিক্সে। তো তোমরা কাইনেটিক্সে আমি তোমাদের যা, যা অঙ্ক করিয়েছি বা যা, যা জিনিসগুলো পড়িয়েছি, তোমাদের সেই নিয়ে কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই আমাকে জানিও। বা এবার তোমাদের সবাইকার কাছে আমি মানে ছায়ার বই আছে, তোমরা সেই ছায়ার বই ফলো করো। তো obviously উম আ উদ্ধার করে নিতে পারবে পুরোটাই। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা প্রেজেন্টেশন অফ করি। এরপর তো তোমাদের 8:30 থেকে ক্লাস আছে।